প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে কিন্তু আমাদের পরীক্ষা চলেই আসলো। আজকে 5 তারিখ, 24 তারিখ পরীক্ষা আমাদের শুরু। তার মানে হাতে আর মাত্র 19টা দিন বা 18টা দিন সময় আছে। তো আমরা আশা করবো আপনারা শেষ মুহূর্তে সবাই পড়ালেখা করবেন, কারণ এখন কিন্তু প্রশ্ন, পরীক্ষা সবই কিন্তু পড়ালেখা না করলে আসলে খুব সমস্যা করতে হবে পরীক্ষা হলে, এটা আমরা সবাই বুঝতেছি। তো চলুন আজকে আমরা আমাদের যে ধারাবাহিক ক্লাস, সেই ক্লাসে, গত ক্লাসে আমরা ওয়ার্কশিট শুরু করেছিলাম এবং ওয়ার্কশিটে আমরা দেখেছিলাম যে ওয়ার্কশিটের ক্লাসিফিকেশন এবং ওয়ার্কশিটের মধ্যে যে মার্চেন্ডাইজের প্রভাব আছে, সেই প্রভাবের কারণে ওয়ার্কশিট দুই প্রকার, পারপেচুয়াল এবং পিরিয়ডিক। এই দুটো ক্লাসিফিকেশন আমরা দেখেছিলাম যে পারপেচুয়াল পিরিয়ডিকের ক্ষেত্রে আমাদের মার্চেন্ডাইজ পোস্টিংটা কেমন হবে, আমরা সেটিও দেখেছিলাম। তো আজকে আমরা একটা অঙ্ক আমরা সমাধান দেখব। আপনার স্ক্রিনে আশা করি একটা অঙ্ক দেখতে পাচ্ছেন। স্ক্রিনে একটা অঙ্ক দেখা যাচ্ছে। এরকমই একটা অঙ্ক সাধারণত আমাদের পরীক্ষায় থাকবে, এরকম রেওয়া মিল অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমাদের একটা ওয়ার্কশিট। আমরা দেখেছিলাম ওয়ার্কশিট কলামের ভিত্তিতে 3 প্রকার ছিল: 8 কলাম, 10 কলাম, 12 কলাম। এবং মালিকানা ভিত্তিতে 2 রকম ছিল, একটা হচ্ছে এক মালিকানা, একটা হচ্ছে যৌথ মূলধনী। তো 12 কলাম অঙ্কটা সবসময়ের জন্য কোন কোম্পানির হয়ে থাকে হাসিফ ভাই? বারো মার্চেন্ডাইজ। 12 কলাম অঙ্কটা সবসময় যৌথ মূলধনী কোম্পানির হয়ে থাকে, কখনো এক মালিকানা কোম্পানি 12 কলাম হয় না। এক মালিকানা কোম্পানি হয় হয় 8 কলাম, নয় 10 কলাম। স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট বলা হয় দশ জি। কলাম স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট। 10টা কলাম কি আমরা তাও জানি, আমরা দেখেছিলাম। এই যে এখানে মূলত ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই যে 5টা মেইন কলাম, এটা প্রত্যেকটাকে ডেবিট ক্রেডিট ডিভাইডেশন করে 10টা কলাম করা হয়, যে কারণে নাম হয় 10 কলাম ওয়ার্কশিট। এটাকে 8 কলামও করা যায়, সেক্ষেত্রে আমাদের এই অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সটা বাদ দিতে হয়। এটাকে বাদ দিয়ে আমাদের এটাকে 8 কলামও করা যেতে পারে, সেটা আমরা দেখবো ক্লাসে। তো যাই হোক, আজকে আমরা এই অঙ্কটা সলভ করবো ইনশাল্লাহ। সলভ করাই আছে, আমরা আলোচনা করব। আপনারা বুঝবেন, বুঝে মোটামুটি বাসায় প্র্যাকটিস করবেন, কারণ বার্ষিক কিন্তু একটা কম্পালসরি অঙ্ক, ইনশাল্লাহ পরীক্ষা আসবেই। পার্ট সিতে অঙ্কটা 10 মার্কের একটা অঙ্ক অবশ্যই আসবে। তো যাই হোক, প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স এন্ড অ্যাডজাস্টমেন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর 2012। আমাদের একটা রেওয়া মিল দেওয়া আছে। আচ্ছা, রেওয়া মিলের আইটেম যেগুলো আছে, এটা কি রেকর্ডেড নাকি আনরেকর্ডেড রেওয়া মিলের আইটেম গুলো? রেকর্ডেড। রেওয়া মিলের আইটেম গুলো রেকর্ডেড, আর অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে এগুলো হচ্ছে আনরেকর্ডেড। আনরেকর্ডেড। আসলে এগুলো আমাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করে তারপর আমাকে একটা ওয়ার্কশিট তৈরি করতে হবে। তো যাই হোক, আমাদের ওয়ার্কশিটের একেবারে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ছক তৈরি করে নেওয়া। তো 10 কলাম যখন আমাদের বলবে, তখন আমাদের একটা ছক তৈরি করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলোকে বলে কলাম, এইগুলোকে বলে কি? কলাম। অর্থাৎ কলাম। কলামের মতো লম্বা, এর জন্য কলাম। আর এইগুলোকে বলেছে রো, এটাকে বলে কি? রো। রো। রোডের মতো, রাস্তার মতো, এগুলোকে বলে রো, মানে হ্যাঁ, রো। সারি। কলাম মানে হচ্ছে উলম্ব, আর রো মানে হচ্ছে সারি। এখন কলাম তো বুঝলাম যে এখানে অ্যাকাউন্টস টাইটেল হবে, আর এখানে 5 গুণ 10টা হবে, বুঝে গেলেন। রো কতগুলো হবে, এটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব? রো হবে হচ্ছে, প্রথমে আমাকে কাউন্ট করে দেখতে হবে আমার রেওয়া মিলে কতগুলো অ্যাকাউন্টস আছে, সেটা আমার গুনতে হবে। রেওয়া মিলে যতগুলো অ্যাকাউন্টস থাকবে, সে কটা রো তো মাস্ট বি হবেই নাকি, এ কটা তো লিখতেই হবে। জি। এর পাশাপাশি অ্যাডজাস্টমেন্ট ফলো করতে হবে। অ্যাডজাস্টমেন্টে ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট যে দুটো আইটেম আসবে, তার একটা আইটেম রেওয়া মিলে থাকবে আর একটা নতুন আইটেম আসতে পারে, এরকম একটা বিষয় সাধারণত হয়। যেমন আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এটা দেখেন একটা আইটেম কিন্তু রেওয়া মিলে থাকবে, প্রিপেড ইন্স্যুরেন্স, তাহলে নতুন করে কি আসবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স। এরকম, অর্থাৎ প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের একটা আইটেম ধরে নেওয়া রেওয়া মিলে আছে, আর একটা আইটেম নতুন করে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে সমন্বয় আছে 1 2 3 4 5 6টা। 6টা সমন্বয়ের জন্য ধরে নেবো কয়টা নতুন করে আইটেম আসতে পারে? 6টা। ঠিক আছে, তাহলে আমাদের আরো 6টা রো লাগবে, তাহলে আমার রেওয়া মিলে যা আছে তা তো লাগবেই, আরো এক্সট্রা কয়টা রো নিতে হবে আমাকে? 6টা রো নিতে হবে। 6টা। এর পাশাপাশি সর্বশেষ আরো দুটো এক্সট্রা রো নিতে হয়, একটা হচ্ছে নিট প্রফিট বা নিট লসের জন্য একটা রো নিতে হয়, আর একটা টোটাল ঘরের জন্য রো নিতে হয়। তো এইভাবে করেই আমার একটা অঙ্কে কতগুলো রো হবে সেটা আমাকে ফাইন্ড আউট করে নিতে হবে। তাহলে রেয়া মিলের আইটেমগুলোর জন্য একটা করে রো, সমন্বয়ের প্রত্যেকটা সমন্বয়ের জন্য একটা করে এক্সট্রা রো, আর সর্বশেষ নিট প্রফিট আর লস এন্ড টোটাল, এই দুটোর জন্য রো নিতে হবে। এবার কাউন্ট করে দিতে হবে আমার কতগুলো রো প্রয়োজন।
এবার ছকটা তো আমরা অবশ্যই পেন্সিল দিয়ে কাটবো, এবং ছকটা কিন্তু কাটবো আমরা যে পরীক্ষা খাতা বা আমরা বাসায় যে খাতা ব্যবহার করি তা বাম পাশের পেজ থেকে কাটবো, ডান পাশের পেজ না। খাতা আইডো করে নেব, লম্বা করে তো অবশ্যই না। খাতা আইডো করে নিয়ে বাম পাশের পেজ থেকে কাটলে সুবিধা হবে, বাম পাশের পেজ অঙ্ক না ধরে সহজে ডান পাশের পেজে কি করা যাবে, ট্রান্সফার করে দেওয়া যাবে। পেজটা খুললেই কিন্তু সোজা দাগ টানা যাবে। বাট আপনি যদি ডান পাশের পেজে ছক কাটেন, তাহলে কিন্তু পেজ ট্রান্সফার, কিন্তু পেজ এপিট ওপিট করতে গেলে কিন্তু আপনার বেশ ঝামেলা পোহাতে হবে, এক্সামিনারকেও বিরক্ত হতে হবে। এই জন্য সবসময় মনে রাখবেন, ইকুয়েশন এবং ওয়ার্কশিট এই দুটো ছক সবসময় কোন পেজে কাটতে হয়, বাম পাশের পেজে। হ্যাঁ, খাতা আইরো করে নিয়ে একটু খেয়াল রাখবো। তো যাই হোক, আমরা সেভাবে শখটা কমপ্লিট করব। করার পরে আমাদের একেবারে ওয়ার্কশিটের প্রথম কাজটাই হচ্ছে আমাদের রেওয়ামিল তোলা। যে রেওয়ামিলটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে এটাকে দেখে দেখে আমাদের একেবারে তুলে ফেলতে হবে সুন্দর করে নির্ভুল ভাবে, ডেবিট ডেবিট, ক্রেডিট ক্রেডিট ঠিক রেখে একেবারে যেটা আছে একেবারে প্রথম কাজ এখানে। তাহলে প্রথম কাজটাই আমাদের কি, এই যে রেওয়ামিলটা আমাদের এখানে আছে এখানে দেখে দেখে তুলে ফেলতে হবে, একেবারে ক্যাশ রিসিভেবল এভাবে করে। আমাদের রেওয়ামিলে কোন পর্যন্ত আছে দেখেন, কোন পর্যন্ত আছে, ইউটিলিটিজ এক্সপেন্স, একেবারে ইউটিলিটি আমরা এই এক্সপেন্স। পর্যন্ত আমরা দেখে দেখে তুলে ফেলবো। এই যে একেবারে ক্যাশ থেকে শুরু করে নিয়ে ইউটিলিটি এক্সপেন্স পর্যন্ত আমরা দেখে দেখে তুলে ফেলবো। এইটা আমরা এই প্রথম কাজ হচ্ছে এটা। এই প্রথম কাজটা তো আমরা যে ওয়ার্কশিট পারি না জানি না সেটাও করতে পারবো নাকি? প্রথম কাজটা কোনো বিষয় না, জি। প্রথম কাজটা জাস্ট আমাকে দেখে দেখে রেওয়ামিল তুলতে হবে। প্রথম কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার 2 নম্বর কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই অ্যাডজাস্টমেন্টের উপরে সবকিছু ডিপেন্ড করবে। যদি আপনার অ্যাডজাস্টমেন্ট নির্ভুল হয় তাহলে আপনার ওয়ার্কশিট হবে, অ্যাডজাস্টমেন্ট ভুল গেলে ওয়ার্কশিট আর আপনার মিলবে না। এবার অ্যাডজাস্টমেন্ট করার নিয়ম তো আমরা জানি, যে প্রত্যেকটা জাবেদা দুই তরফা দাখিলা পদ্ধতির মধ্যে হবে, একটা আইটেম ডেবিট হয়, একটা আইটেম কমপক্ষে কি হয়, ক্রেডিট ক্রেডিট। হয়। এবার এই ডেবিট ক্রেডিট থেকে দেখতে হবে কোন আইটেমটা আমার আগের থেকে আছে, অর্থাৎ এই যে ক্যাশ থেকে ইউটিলিটি এক্সপ্রেস পর্যন্ত, এটা তো রেয়ামিলের আইটেম নাকি, এটা কিসের আইটেম, জি, এটাও মিল কিসের রাইট। আইটেম, এটা কিন্তু রেওয়া মিলের আইটেম ছিল। এই রেওয়া মিলের আইটেমের জি। মধ্যে আমার ওই জাবেদার ডেবিট ক্রেডিটে কোন আইটেমটা আছে সেটা থাকলো, বাকি নতুন করে যে আইটেমটা নাই তার জন্য নতুন করে আমাকে নিচে কি করতে হবে, নতুন করে লিখতে হবে। তার মানে আমরা নামা নিতে বুঝতে হবে। পারতেছি এই ইনকাম সামারি, ইন্স্যুরেন্স এক্সপেন্স, স্টোর আর ডেপ্রিসিয়েশন এই তিনটে কিন্তু রেওয়া মিলের আইটেম। এই তিনটে কিসের আইটেম বলেন তো, এই তিনটে এটাও মিলে। সমন্বয়ের item। এই তিনটে কিসের আইটেম, সমন্বয়ের আইটেম। সমন্বয় রাইট। এই তিনটা হচ্ছে সমন্বয় আইটেম, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সমন্বয়ের আইটেম। জি। যাই হোক, এভাবে করে আমাদের রেওয়া মিলে যে আইটেম থাকবে তার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে আলাদা করে কলাম নেওয়ার প্রয়োজন নাই, বাট সমন্বয় যে এক্সট্রা আইটেমটা নতুন করে লিখতে হবে। এইভাবে আমাকে অ্যাডজাস্টমেন্ট পোস্টিং দিতে হবে। এবার আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অঙ্ক যদি আমাদের সেলিং কনসার্ন হয়, দেখেন সেলস আছে আমরা জানি, প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ভিত্তিতে অঙ্ক দুই ধরনের, সার্ভিস আর সেলস। সার্ভিস কনসার্নের অঙ্কে কোনো ঝামেলা নেই, খালি করে যেতে হবে, কোনো মার্চান্ডাইজ থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কিছুই থাকবে না, সিম্পল অঙ্ক। বাট সেলিং কনসার্নের অঙ্ক কিন্তু ঝামেলা থাকবে। এই যে সেলিং কনসার্নের অঙ্ক দুই প্রকার, পারপেচুয়াল আর পিরিয়ডিক। কারণ সেলস কনসার্ন মানে বিক্রয়ধর্মী প্রতিষ্ঠান আসলে তো মার্চান্ডাইজ ব্যাপার চলে আসবে নাকি, আর মার্চেন্ডাইজের ব্যাপার জি। আসা মানেই কিন্তু পারপেচুয়াল পিরিয়ডিক হয়ে যাওয়া। তাহলে আমাদের এটা সেলস দেখে বুঝলাম এটা কোন কনসার্ন, সার্ভিস নাকি সেলস কনসার্ন, সেলিং সেলস কনসার্ন। কনসার্ন। সেলিং কনসার্ন আবার কয় প্রকার, দুই প্রকার, পারপেচুয়াল আর পিরিয়ডিক। আমরা পিরিয়ডিক। দেখেছিলাম পারপেচুয়াল চেনার উপায় হচ্ছে রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড থাকবে। যদি রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড থাকে তাহলে জি। পারপেচুয়াল। আর যদি রেওয়া মিলে কস্ট অফ গুডস সোল্ড না থেকে এই পারচেজ সংক্রান্ত আইটেম থাকে তাহলে হয়ে যাবে পিরিয়ডিক। কারণ আমরা যখন মার্চেন্ডাইজ পিরিয়ডিক। করেছি তখন আমরা দেখেছি মার্চেন্ডাইজ করার সময় কস্ট অফ গুডস সোল্ড এই আইটেমটা কোন সিস্টেমে আসতো, পিরিয়ডিকে না পারপেচুয়ালে, কোন সিস্টেমে আসতো, পারপেচুয়াল। পারপেচুয়াল। সুতরাং পারপেচুয়াল কস্ট অফ গুডস রেয়ামিনে থাকলে পারপেচুয়াল। আর যদি পার্সেস রিটার্ন, পার্সেস ডিসকাউন্ট এগুলো থাকে তাহলে অঙ্ক হয়ে যাবে কোন সিস্টেম, পিরিয়ডিক। এবার পিরিয়ডিক। অঙ্ক যেহেতু আমাদের এখানে পারচেস সংক্রান্ত এন্ট্রি আছে, তাহলে আমরা বুঝে নিলাম অঙ্কটা কোন মেথডে আছে, পারপেচুয়াল নাকি পিরিয়ডিকে। পিরিয়ডিকে। অবশ্যই অঙ্কটি পিরিয়ডিক সিস্টেম। আমি আবারও বলছি, এই পারপেচুয়াল পিরিয়ডিক সিস্টেমের অঙ্ক আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করে ফেলেছি, যারা ক্লাসটা মিস করেছেন তাদের জন্য কিন্তু এই যে ওয়ার্কশিট ক্লাস 1 রুলস ক্লাসটা কিন্তু গ্রুপে দেওয়া আছে, আপনারা অবশ্যই ক্লাসটা ভিডিওটা দেখে নেবেন। তাহলে পারপেচুয়াল হলে মার্চেন্ডাইজের পোস্টিং কি হবে, পিরিয়ডিক হলে কি হবে, এই প্রশ্নগুলো উত্তর আপনারা পেয়ে যাবেন। ওটা আলোচনা করতে গেলে কিন্তু এখন আমরা অঙ্ক শেষ করতে পারবো না। তো যাই হোক, আমরা বুঝে নিলাম যেহেতু আমাদের এখানে পার্সেস সংক্রান্ত এন্ট্রি আছে তাহলে আমার অঙ্কটা কোন সিস্টেমে আছে, পিরিয়ডিক সিস্টেমে।
তাই তো? এবার পিরিয়ডিক জি। সিস্টেমে থাকলে আমাদের মার্চেন্ডাইজের পোস্টিংটা আমরা একটু রিভিউ করব। তাহলে আসেন আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাচ্ছি। প্রথমে এক নাম্বার, এ নাম্বারে আসলে কি আছে দেখেন তো। এন্ডিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি টাকা 31,000, সমাপনী মজুত পণ্য কত টাকা? একত্রিশ 31,000 হাজার টাকা। টাকা আচ্ছা, এই যে আমরা একটু আগে বলেছি সমন্বয়ের আইটেম মানে কি আনরেকর্ডেড, মানে এখনো রেকর্ড করা হয়নি। হয়নি। তাহলে এগুলো রেকর্ড করতে হবে, তাহলে আমরা সমাপনী মজুত পণ্য রেকর্ড করব। পিরিয়ডিক সিস্টেমের নিয়মটা হচ্ছে সমন্বয়ে যেমন একটা সমাপনী মজুদ থাকবে, আবার রেওয়া মিলে একটা প্রারম্ভিক মজুদ থাকবে। এই যে রেওয়া মিলে দেখেন একটা ওপেনিং ইনভেন্টরি আছে, আছে কিনা? জি। জি। পিরিয়ডিক সিস্টেমের বৈশিষ্ট্যটা কি ছিল? বৈশিষ্ট্য ছিল একটা কারবারের একটা সময়ের ব্যবধানে ইনভেন্টরি হিসাব করতে হয়, 6 মাস পর বা 1 বছর পর। একটা হিসাবে হবে বছরের প্রথমে, আর একটা হিসাবে হবে বছরের কোথায়, শেষে। শেষ। তাহলে আমাদের বছরের প্রথমে আমরা কত টাকার মজুদ নিয়ে কারবার শুরু করেছিলাম? কত টাকার মজুদ পণ্য? 29,450। 450 টাকা। বছর শেষে আজকে আমাদের কত টাকা মজুদ পণ্য আছে? 31,000 টাকা। আমি কিন্তু অঙ্ক যদি পিরিয়ডিক সিস্টেমে হয় মার্চেন্ডেজ পোস্টিংটা কি হবে সেটা রিভিউ করছি। এবার আমাদের যেহেতু অঙ্কটি পিরিয়ডিক সিস্টেম, উপরে আছে ওপেনিং ইনভেন্টরি আর নিচে আছে এন্ডিং ইনভেন্টরি। আজকে আমরা বছরের প্রথমে নাকি বছরের শেষে কোথায় আছি বলেন তো? এখন হিসাব করতেছি কোথায়? শেষে। বছরের শেষে। তাহলে বছরের বছরের প্রথমে শেষে। ওপেনিং ইনভেন্টরি ছিল, এর কোনো অস্তিত্ব কি আমাদের কাছে এখন আর আছে? না। এইটা দিয়ে আমরা কারবার শুরু করেছিলাম, বিক্রি করছি ক্রয় করছি, বিক্রি করছি ক্রয় করছি, করতে করতে আজকে বছরের শেষে এসে কত টাকা ইনভেন্টরি আমাদের কাছে আছে? 31,000 টাকা। আজকে ওপেনিং যে মজুদ পণ্যটি ছিল তার কিন্তু কোনো অস্তিত্ব নাই, যে কারণে এটাকে কিন্তু আর হিসাবে রাখা যাবে না। এটাকে আমাদের হিসাব থেকে ভ্যানিশ করতে হবে। তাহলে এটা আমাদের কি অবস্থায় রেকর্ড আছে দেখেন তো। রেওয়া মিলে কি অবস্থায় রেকর্ড আছে? ডেবিট। ক্রেডিট অবস্থায়। ডেবিট অ্যাকাউন্টকে ক্লোজ করতে গেলে কি করতে হয়? ক্রেডিট। আবার ক্রেডিটকে ক্লোজ করতে মার্কেট গেলে কি করতে। হয়? ডেবিট, কারণ বিপরীত অ্যাকাউন্ট ক্লোজ ক্রেডিট। করতে গেলে বিপরীত করলে কাটাকাটি হয়ে ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে এই যে রেওয়ামিল ওপেনিং ইনভেন্টরি আছে এটাকে আমাদের ভ্যানিশ করতে হবে। আর যে কোনো সম্পদ রেকর্ড বা ভ্যানিশ করতে হয় ইনকাম সামারি দিয়ে। কি দিয়ে ভ্যানিশ করতে হবে, রেকর্ড করতে হয়? ইনকাম ইনকাম সামারি সামারি দিয়ে। দেয়। তাহলে আমাদের এই যে ওপেনিং ইনভেন্টরি আমরা ভ্যানিশ করবো রেওয়ামিল থেকে, তাহলে যাবেটা কি হবে বলুন তো? ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। আমরা কিন্তু গত ক্লাসে আবারও বলছি, এটা আলোচনা হয়েছে, ভিডিও আছে আপনারা দেখবেন। তাহলে আমাদের ইনভেন্টরি, যেহেতু আমরা প্রথমে ইনভেন্টরি সমন্বয় পেয়েছি, সমন্বয়টা করতে হবে। আর এটা করতে গেলে আমাকে রেয়ামিটাকে ভ্যানিশ করে আসতে হবে। তাহলে আমাদের প্রথম যাবে হচ্ছে ইনভেন্টরির জন্য ইনকাম সামারি ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওয়ার্কশিটে ক্রেডিট। কিন্তু আলাদা করে সমন্বয়ে ছক কেটে করার কোনো সুযোগ নাই। সমন্বয়ে চিন্তা করতে হবে আর সরাসরি ওয়ার্কশিটে পোস্টিং দিতে হবে। এটাই কিন্তু নিয়ম। তাহলে আমাদের প্রথম জাবেদা পেয়ে জি। গেলাম আমরা ওপেনিং এর জন্য ইনকাম সামারি ডেবিট। আচ্ছা, ইনকাম সামারি কি আমাদের রেয়ামিলে ছিল? না। নাই, যে কারণে আমাদের নতুন করে একটা আইটেম লিখতে হবে। এই দেখেন আমরা লিখছি ইনকাম সামারি, নতুন করে লিখছি। এবার আমরা কিন্তু করতেছি অ্যাডজাস্টমেন্ট। কোন কলাম করছি আমরা? এখন কাজ করছি কোন কলামে? অ্যাডজাস্টমেন্ট। কারণ রেয়ামিল কিন্তু আমরা আগেই দেখে দেখে তুলে ফেলছি। অ্যাডজাস্টমেন্ট। রেয়ামিল আগে কিন্তু দেখে দেখে তুলে ফেলছি প্রশ্ন দেখে দেখে, এবার কাজ চলতেছে অ্যাডজাস্টমেন্টের। তাহলে এবার মনে রাখতে হবে কিন্তু আমাদের টাকার পোস্টিং গুলো হবে কোন কলামে? কোন কলামে পোস্টিং হবে টাকা? অ্যাডজাস্টমেন্টের। সব টাকা কিন্তু অ্যাডজাস্টমেন্টের আমাদের এই কলামে। অ্যাডজাস্টমেন্ট কলামে পোস্টিং হবে কিন্তু এখন। তাহলে আসুন, এই যে ইনকাম সামারি নতুন করে লিখলাম। ইনকাম সামারি এই যে অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিটে কত টাকা দেখেন তো? 29,450 29,450। আছে। আর মার্চেন্ডাইজ জি। করছিলাম ক্রেডিট। দেখেন এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি সোজা অ্যাডজাস্টমেন্ট কলাম, এই যে ক্রেডিট করছি কত? 29,450। তাহলে আমাদের প্রথম জাবেদা ছিল এই ওপেনিং কে ভ্যানিশ করা। জাবেদা ছিল ইনকাম সামারি ডেবিট ইনভেন্টরি ক্রেডিট। ব্যাপারটা কি ক্লিয়ার? জি। এবার আমাদের কাজ হচ্ছে সমাপনী মজুত পণ্য কি করতে হবে, রেকর্ড করতে হবে। কারণ আজকে বছরের শেষে আমাদের হাতে কত টাকা সমাপনী মজুত পণ্য রয়ে গেছে? কত টাকার? আজকে বছর শেষে আমাদের হাতে কত টাকা সমাপনী মজুত পণ্য আছে বলেন, কথা বলেন। 31,000 কত টাকার আছে? 31,000 টাকা সমাপনী মজুত পণ্য আছে। তাহলে এই যে 21,000 এটাকে রেকর্ড করতে হবে। তাহলে আমরা জানি সমাপনী মজুত পণ্য একটা সম্পত্তি, রেকর্ড করলে হয় ডেবিট। রেকর্ড করলে কি হয়? ডেবিট। আর ইনকাম ডেবিট। সামারি হবে ক্রেডিট। ইনকাম সামারি হবে ক্রেডিট। ক্রেডিট। চলে যাচ্ছে আমরা পোস্টিং এ। এই দেখুন
এই যে মার্চেন্ডাইজ সোজা আমরা ডেবিট করেছি 31,000 টাকা, মার্চেন্ডাইজ ডেবিট। আর এই যে ইনকাম সামারি সোজা একই কলামে ক্রেডিট করছি কত টাকা, 31,000। তাহলে 29,000। পিরিয়ডিক সিস্টেমে আমাদের সামনে যদি অঙ্কটা আসে সেক্ষেত্রে আমাদের মার্চেন্ডাইজের পোস্টিং আমরা বুঝতে পারলাম। তাহলে মাথায় নিয়ে নিতে হবে যে আমাদের অঙ্ক যখন পিরিয়ডিক সিস্টেমে হবে তখন নিঃসন্দেহে রেয়া মিলে যে ওপেনিংটা আছে এটাকে ক্লোজ করব। ক্লোজ করলে যাবে হবে ইনকাম সামারি ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আর রেয়া সমন্বয়ে যে মার্চেন্ডাইজটা আছে সমপরিমাণ উৎপন্ন হিসেবে এটাকে রেকর্ড করব। এর যাবে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। তাহলে আমাদের কিন্তু এক ক্রেডিট। নাম্বার সমন্বয় শেষ। এবার যাচ্ছে আমরা 2 নম্বর সমন্বয়। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 800। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে মানে মেয়াদ উত্তীর্ণ হয়নি, আনএক্সপায়ার্ড, এরকম ইন্স্যুরেন্সের পরিমাণ কত টাকা, 800 টাকা। তাহলে আমরা জানি অগ্রিম সংক্রান্ত জাবেদা করতে গেলে কার সাহায্য নিতে হয় বলেন তো, মনে আছে সমন্বয় রুলস? অগ্রিম সংক্রান্ত জাবেদা করতে গেলে আমাদের অবশ্যই রেওয়া মিলে দেখতে হবে সেটা বিগত সময় কিভাবে রেকর্ড আছে। তাহলে এখানে আমরা দেখি এই যে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এর সাথে রেওয়া মিলে কার সাথে সম্পর্ক দেখেন তো, কার সঙ্গে সম্পর্ক, প্রিপেইড ইন্স্যুরেন্স সঙ্গে সম্পর্ক, প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেড আচ্ছা বলেন ইন্স্যুরেন্স। এবার এটা রেওয়া মিলে কি আকারে রেকর্ড আছে, সম্পত্তি না খরচ দায় নাকি আয় কি, কিভাবে রেকর্ড আছে? সম্পদ। 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 যদি রেওয়া মিলে সম্পদ থাকে আমরা এখন কার জাবেদা করব, ব্যয়। খরচ, মনে আছে? খরচ খরচ বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেলে হবে ডেবিট আর সম্পত্তি কমে যেয়ে হবে ক্রেডিট। ক্রেডিট। তাহলে আমাদের জাবেদা হবে, একটু বোঝার জন্য আমরা এটা লিখতে পারি, এখানে কিন্তু বোঝার জন্য লিখছি, এটা কিন্তু পরীক্ষা হলে করা যাবে না। তাহলে আমরা এখন জাবেদা করব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর ডেবিট। ইন্স্যুরেন্স কি হবে, ক্রেডিট। ক্রেডিট। বুঝতে পেরেছি আমরা সবাই? এবার এখানে রেকর্ড করলাম কাকে, প্রিপেইড কে নাকি এক্সপেন্স, কাকে রেকর্ড করেছি বলেন তো, কাকে রেকর্ড করেছি? এক্সপেন্স কে, টাকাটাও কার লাগবে, এক্সপেন্সের টাকা। প্রিপেড এক্সপেন্স। এবার জাবেদা করতে সাহায্য করে রেওয়া মিল বা টাকা বের করতে সাহায্য করে কে বলেন তো, মনে আছে? অ্যাডজাস্টমেন্ট। সময়ের তথ্য। দেখি সমন্বয় তথ্যে বলা ছিল আনএক্সপায়ার্ড, আনএক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়নি, এটা কি সম্পদ না খরচের অংশ? সম্পদ। তাহলে আমার তো লাগবে খরচ, তাহলে উপরে সম্পত্তি ছিল কত, উপরে সম্পত্তি কত ছিল, 2,000। সম্পত্তি দুই রয়ে হাজার সম্পত্তি রয়ে গেছে 800। তাহলে 800। খরচ হয়েছে কত টাকা বলেন তো, 1200। 1200 টাকা কিন্তু খরচ হয়েছে। তাহলে আমরা যাবে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 1200, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 1200, যাবে কি বোঝা যায় দেখেন তো। এবার আমরা পোস্টিং এ যাব। আচ্ছা এই যে দুটো আইটেম ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেড, এর কোনটা রেওয়া মিলে আছে কোনটা রেওয়া মিলে নাই বলেন, রেওয়া মিলে আছে কোনটা, ইন্স্যুরেন্স রেওয়া মিলে আছে প্রিপেড প্রিপেড ইন্স্যুরেন্স আছে। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স। তাহলে নতুন করে কোনটা লিখবো, এই যে নতুন করে লিখেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এক্সপেন্স। এক্সপেন্স। আচ্ছা এবার ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব, এই যে অ্যাডজাস্টমেন্ট কলামে সোজা ডেবিট করছি কত টাকা দেখেন তো, 1200। আর উপরে যে প্রিপেড ইন্স্যুরেন্সের সোজা এই যে ক্রেডিট 1200 টাকা। তার মানে এই অ্যাডজাস্টমেন্ট যদি ভুল হয় এরপরে সব ভুল, অ্যাডজাস্টমেন্ট ঠিক হলে পরে ঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা জাবেদা কি পোস্টিং বুঝতে পারলাম। এবার এই যে 1200 টাকা আমরা রেকর্ড করলাম, এই 1200 টাকা কি অঙ্কের কোথাও ছিল, রেওয়া মিল বা সমন্বয়ে কোথাও কি 1200 তথ্য ছিল? এখানে ছিল 2,000, এখানে না। 800, 1200 তথ্য কিন্তু কোথাও নাই। অর্থাৎ যে তথ্যটা আমরা অঙ্কে শো করব কিন্তু অঙ্কে দেওয়া ছিল না, তার জন্য আমাদের কি করতে হয় বলেন তো, ওয়ার্কিংস করতে হয়। কি করতে হয়, ওয়ার্কিংস করতে হয়। ওয়ার্কিংস করতে হয়। হ্যাঁ তাহলে আমাদের এটা নাম দেবো W1। তার মানে এক্সামিনার বুঝে নেবেন এই জন্য একটা ওয়ার্কিংস আছে। দেখেন এই W1 কোডটা আমরা কোথায় দিয়েছি দেখেন, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্সের পাশে দেখছেন W1 দিয়ে দিয়েছে, তার মানে এক্সামিনার বুঝে নেবে এইটা ওয়ার্কিংস থেকে এসেছে। আর ওয়ার্কিংস এর সিরিয়াল নাম্বার কত, 1 নাম্বার সিরিয়াল। W1। আমার এটা দেখে বুঝে নেবে, যদিও এই ওয়ার্কিংসটা করতে হবে কিন্তু প্রশ্নে না, ওয়ার্কিংসটা করতে হবে কোথায়, এই অঙ্কের নিচে, এই অঙ্কের নিচে যেখানে করা আছে দেখুন ওয়ার্কিংস W1।
ইন্স্যুরেন্স এক্সপেন্স ইকুয়াল 2000 মাইনাস 800 দেখছেন? এটা এক্সামিনার বুঝে নেবে এই W1টা এটার জন্য। এভাবে ছোটখাটো বিষয়গুলো ঠিক রাখলে অঙ্কে ফুলফিল মার্কস গুলো পাওয়া যায়। তো যা হোক, 2 নম্বর সমন্বয় পোস্টিং হয়ে গেল। 3 নম্বর সমন্বয়, ইন্ডিং স্টোর সাপ্লাই ইনভেন্টরি টাকা 350। আমাকে বলছে যে আমাদের সাপ্লাই রয়ে গেছে, সমাপনী সাপ্লাই রয়ে গেছে, কত টাকা রয়ে গেছে? 350 তিনশো টাকা। পঞ্চাশ এর সঙ্গে রেওয়া মিলে কার সাথে সম্পর্ক দেখেন তো? কার সাথে সম্পর্ক দেখেন? স্টোর সাপ্লাইজ। তাহলে রেওয়া মিলেটা কিভাবে রেকর্ড আছে? আয় দায় সম্পদ নাকি ব্যয়, কিভাবে রেকর্ড আছে বলেন? সম্পদ। সম্পদ। তাহলে সম্পদ থাকলে আমরা এখন কাকে দেখাবো? ব্যয়। ব্যয়কে দেখাবো। এখন ব্যয় জাবেদা বলেন তাহলে। ব্যয় জাবেদা বলেন। ব্যয় জাবেদা হচ্ছে তাহলে আমাদের স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট আর স্টোর সাপ্লাইস ক্রেডিট। তাহলে আমার জাবেদা হচ্ছে স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট, তাহলে আমার লাগবে তো এক্সপেন্স। এখানে আছে ইন্ডিং আছে ইনভেন্টরি মজুদ, তাহলে এটা কি সম্পদ না খরচ? সম্পদ, কিন্তু আমার লাগবে সম্পদ। খরচের অংশ। রেয়া মিলে সম্পদ ছিল কত দেখেন তো? 1990। আর সম্পত্তি রয়ে গেছে কত? 350। তাহলে খরচ হচ্ছে কি, পার্থক্য টাকাটা না? এই দেখেন ওয়ার্কিং দেখিয়েছি। জি। স্টোর সাপ্লাই এক্সপেন্স ইকুয়াল 1990 মাইনাস 300, মানে খরচ হচ্ছে কত টাকা দেখেন? 1640 টাকা। তাহলে আমার জাবেদার পোস্টিং হবে, নতুন করে লিখবো স্টোর সাপ্লাই এক্সপেন্স ডেবিট করব 1640, আর উপরে যে স্টোর সাপ্লাইজ কে ক্রেডিট করবে, যে স্টোর সাপ্লাইজ ক্রেডিট 1640। ক্লিয়ার? তার মানে দুটো ওয়ার্কিংস পেলাম, একটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্সের জন্য, একটা কার জন্য? স্টোর সাপ্লাই এক্সপেন্সের জন্য। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন। অবচয়ের জাবেদা তো সহজ, আমরা জানি অবচয়ের জাবেদা কি, মনে আছে সবার? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট। এখানে দেখেন তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, বাট এখানে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কি আছে এখানে রেওয়া মিলে? না। হ্যাঁ, এটা আমার নতুন করে নিতে হবে। এই যে আমরা নিয়েছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেবিট করে দিয়েছি কত টাকা? কত টাকা ডেবিট? 3500। আর উপরে যে এই যে অ্যাকুমুলেটেড পঞ্চ- ডেপ্রিসিয়েশন ক্রেডিট 3500। ক্লিয়ার? জি। ওকে, লাস্ট নাকি আরো একটা আছে? আচ্ছা, নাম্বার সেলস অফ টাকা 1000 ওয়ার বিং টোটালি অমিটেড। অর্থাৎ আমাদের বিক্রয় একেবারে হিসাবভুক্ত হয়নি, এরকম আছে কত টাকা? 1000 টাকা, যা এখনো হিসাবভুক্তই হয়নি। এই বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি, এটা কি নগদ ধরবো না বাকিতে ধরবো, কিসে ধরবো এটাকে? বাকিতে। নিঃসন্দেহে বাকি। তাহলে জাবেদা কি হবে? বাকি জাবেদা, বাকি বিক্রয় জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। দেনাদার বৃদ্ধি পাবে, বিক্রয় বৃদ্ধি পাবে। দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস দুটো কিন্তু আমাদের রেয়া মিলে আছে, তাহলে আমার নতুন করে কোনো কলামে লেখার প্রয়োজন আছে? অ্যাকাউন্ট রিসিভেবলও আছে, না। সেলসও আছে, না। নতুন করে কলাম লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের এই যে অ্যাকাউন্ট রিসিভেবলের সোজা, অ্যাকাউন্ট রিসিভেবল কোথায়, এই যে অ্যাকাউন্ট সোজা ডেবিট করছি 1000 টাকা, আর এই যে নিচে এসে সেলস কে ক্রেডিট করছি 1000 টাকা। এখানে নতুন করে কলাম লেখার দরকার নেই, যেহেতু আমাদের দুটো অ্যাকাউন্টই আগে থেকে আছে। ওকে, লাস্ট সমন্বয় হচ্ছে উইথড্র। মার্চেন্ডাইজ ওর টাকা 800 ফর মার্চেন্ট, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে টাকা নেয়নি, কি নিয়েছে বলেন তো? পণ্য নিয়েছে। আচ্ছা, অন্য। পণ্য যদি উইথড্র করে সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হয় তাহলে? উইথড্র ডেবিট আর কি পারচেস ক্রেডিট কি হয়? মার্চেন্টাইজ। না, আপনি পিরিয়ডিক পারচেজ ক্রেডিট। সিস্টেম ক্রয় করলে কাকে ডেবিট করেন? পার্সেসকে ডেবিট করেন না পিরিয়ডিক সিস্টেমে? জি। পার্সেসকে ক্রেডিট করতে হবে এখানে। তাহলে আমাদের উইথড্র এবং পার্সেস দুটোই আমাদের আছে, যে উইথড্র এই যে ডেবিট করছে 800 টাকা, আর এই যে পারচেস ক্রেডিট করা হয়েছে 800 টাকা। ক্লিয়ার? যদি অঙ্কটা পারপেচুয়াল হতো তাহলে আমরা মার্চেন্ডেজ ক্রেডিট করতাম, কারণ পারপেচুয়ালে ক্রয় করলে কাকে ডেবিট করা হয়? মার্চেন্ডেজকে ডেবিট করা হয়। আর পিরিয়ডিকে ক্রয় করলে কাকে ডেবিট করা হয়? পারচেসকে। যে কারণে পারচেজ। পারচেস কমাতে হবে আমাদের। কিন্তু সমন্বয় পোস্টিং কিন্তু শেষ। সমন্বয় পোস্টিং এর পরে আমরা কিন্তু অবশ্যই যোগ বিয়োগ করে দেখবো দুই পাশ কি আছে কিনা, সমান আছে কিনা। কারণ দুই পাশ সমান না থাকলে কিন্তু পরে ঝামেলা হবে। যা হোক, অ্যাডজাস্টমেন্ট পোস্টিং হয়ে যাওয়ার পরে আমাদের এবার 3 নম্বর কলামে কাজ শুরু হবে। 3 নম্বর কলামের নাম কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স।
ট্রায়াল এবার ব্যালেন্স। এই কাজ কি, এর কাজটা হচ্ছে এই যে রেওয়া মিল আমাদের আগের থেকে ছিল, আর আমরা নতুন করে কোনটা পোস্টিং দিয়েছি, অ্যাডজাস্টমেন্ট। এই দুটো যোগ বিয়োগ করে কোনটা তৈরি করতে হবে এখন, অ্যাডজাস্টেড। এক্ষেত্রে আমরা জানি ওকে। ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটে বসে, ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে ক্রেডিটে বসে, আর ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, বিয়োগে যেটি বড় থাকে সে ব্যালেন্স তৈরি হয়, তাই না? এই যোগ বিয়োগটা সাবধানে করতে হবে। জি। তো দেখুন ক্যাশের কোনো সমন্বয় নাই, ডেবিট থেকে ডেবিটে বসে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ছিল 10,000, আবার ডেবিট 1,000 যোগ হয়ে ডেবিটে কত আসছে, 11,000। এবার মার্সেন্টেজটা ফলো করেন। আমাদের উদ্দেশ্য ছিল রেওয়া মিলে যে ওপেনিং মার্সেন্টেজ একে ভ্যানিশ করা, একে কি করা, ভ্যানিশ করা। ভ্যানিশ আর করা। সমন্বয়ে যে সমাপনী মার্সেন্টেজ তাকে রেকর্ড করা, তাই ছিল না উদ্দেশ্য আমাদের? দেখুন এখানে জি। ডেবিটে আছে কত টাকা, ডেবিটে 29,450, আর এখানে ক্রেডিট আছে কত টাকা। তাহলে ডেবিট ক্রেডিট কি হয়ে গেল বলেন তো, ডেবিট ক্রেডিট কি, বিয়োগ হয়ে গেল। বিয়োগ হয়ে গেল। তাহলে আমাদের ওটা কি ভ্যানিশ হয়ে গেল। আর আমাদের ডেবিট যে জি। আইটেমটা আছে এটা কিন্তু রেকর্ড হয়ে গেল, এই যে রেকর্ড হয়ে গেছে। কারণ আমাদের উদ্দেশ্য ছিল সমাপনী মোটকোন জি। রেকর্ডটা, সেটা হয়ে গেল। এভাবে চিন্তা করা যেতে পারে, অথবা অন্যভাবে চিন্তা করা যেতে পারে। আপনি যদি যোগ করে বিয়োগ করেন তাও হবে। যেমন এখানে ডেবিট আছে কত, 29,450, আর এখানে ডেবিট কত, 31,000। এই দুটো যোগ করবেন, 31,000। এই দুটো যোগ করে তার থেকে ক্রেডিটটা কি করবেন, মাইনাস করবেন। ফলাফল বিয়োগ কিন্তু সেই করবেন। একই, ডেবিট আইটেমের 31,000 টাকা রয়ে যাবে। কথা কি ক্লিয়ার ব্যাপারটা? মার্চেন্ডাইজ। জি। এই যোগ বিয়োগটা আমি বুঝিয়ে আর সময় নষ্ট করবো না, যোগ বিয়োগ আপনারা বুঝতে পারতেছেন। একটা জিনিস বলে দিই খালি, নতুন যে আইটেমটা আসছিল ইনকাম সামারি, এই ইনকাম সামারি যোগ বিয়োগ করা যাবে না। এটা একটা নামিক হিসাবে, এটা যোগ বিয়োগ করা যায় না। এইটা এই ডেবিটটা ডেবিটে থেকে যাবে, ক্রেডিটটা ক্রেডিট থেকে যাবে, সেভাবে এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ডেবিট ডেবিটে থাকবে, ক্রেডিটটা ক্রেডিট থেকে যাবে। এইভাবে এটাই করে থাকবে। আমাদের অ্যাড জাস্টের ট্যাবের যোগ বিয়োগটা কমপ্লিট করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই দুই পাশ কি হবে, অবশ্যই সমান হয়ে যাবে। Clear? এবার যাচ্ছি আমরা পরের আইটেমটা। দেখেন 3 নম্বর কলমে 4 নম্বর কলমটা কি আছে দেখেন তো, ইনকাম স্টেটমেন্ট। আর 5 নম্বর কলম কি আছে, ব্যালেন্স শিট। খুব ভালো করে বুঝেন এটা। ইনকাম স্টেটমেন্টের কাজ কি, একটা কারবার অপারেট করে আমরা লাভের আশায়, প্রফিটের আশায়। ইনকাম স্টেটমেন্ট কলমের কাজ কিন্তু সেই প্রফিট বা লস বের করা। আর প্রফিট বা লস বের করতে গেলে আমার লাগে আয় আর ব্যয়। কি কি লাগে, আয় আর ব্যয় আয় আর গুলো। ব্যয়। আয় থেকে ব্যয় বাদ দিলে যদি আয় বড় হয় ব্যয় ছোট হয় তাহলে কি হয় বলেন তো, প্রফিট নাকি লস? আয় বড় ব্যয় ছোট, প্রফিট। আর যদি ব্যয় বড় হয়ে প্রফিট। যায় প্রফিট। লস হয়ে যায়। এবার ইনকাম স্টেটমেন্ট কলামের কাজ হচ্ছে সে আয় ব্যয় বের করা। তার মানে ইনকাম স্টেটমেন্ট আমার দুটো আইটেম যাবে, সমস্ত আয় আর সমস্ত কি, ব্যয়। 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 এবার সব আয়গুলো কোন কলামে আসবে, কোন কলামে, ইনকাম ডেবিট। ক্রেডিট কলামে। ইনকাম স্টেটমেন্টে কোন কলামে আসবে, ক্রেডিট, কারণ আমরা জানি ক্রেডিট আয়ের কলামে। ব্যালেন্স ক্রেডিট। ক্রেডিট হয়। আর সমস্ত ব্যয় খরচগুলো কোন কলামে আসবে ইনকাম স্টেটমেন্টের, ডেবিট ডেবিট। কলামে। ডেবিট কলামে। একইভাবে ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিটে কি কি যায়, ব্যালেন্স শিটে ডেবিটে যে দুটো আইটেম, একটা হচ্ছে সম্পদ আর উত্তোলন। কি কি যায়, সম্পদ আর উত্তোলন। আর ক্রেডিট পাশে যায় আয় আর মূলধন, আয় আর মূলধন। তাহলে আবারও মূলধন। বলছি, ইনকাম স্টেটমেন্ট ডেবিটে সমস্ত খরচ, ক্রেডিটে সমস্ত আয়। ব্যালেন্স শিটের ডেবিটে সম্পদ এবং উত্তোলন, আর ক্রেডিটে হচ্ছে আয় আর মূলধন। এইটা জেনে এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। এইখানে সবই আছে, এই অ্যাডজাস্টেড আয়, ব্যয়, সম্পদ, দায়, উত্তোলন, মূলধন, 6টা জিনিসই আছে। এইখান থেকে এবার চূড়ান্ত পোস্টিং দিতে হবে। আচ্ছা টাকা দেখে কি বোঝার উপায় আছে কোনটা আয় কোনটা দায়, কি বোঝা যায় টাকা দেখে? টাকা দেখে কিন্তু বোঝা না। যায় না। তা আমরা এর পরিচয় নেব এইখান থেকে, আয় ব্যয় সম্পদ আয় দেখবো এখান থেকে। আর টাকা নেবো কোন কলাম থেকে, অ্যাডজাস্টেড অ্যাডজাস্টমেন্ট। ট্রাভেলার্স। এবার চূড়ান্ত পোস্টিং হবে। দেখি, দেখেন ক্যাশ কত টাকা, 31,000, সরি 3,175। সম্পদ চলে গেছে কোথায়, চূড়ান্ত পোস্টিং কোথায় গেছে, ব্যালেন্স শিটের ডেবিটে। ব্যালেন্স শিটের ডেবিট। অ্যাকাউন্ট রিসিভেবল 11,000 সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে। মার্চেন্ডাইজ 31,000 টাকা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে। স্টোর সাপ্লাইজ 350 টাকা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে। প্রিপেড ইন্স্যুরেন্স 800 টাকা সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিটে।
স্টোর ইকুইপমেন্ট সম্পদ 37,200 টাকা ব্যালেন্স শিটের ডেবিটে। অ্যাকোমুলেট একটা দায় 18,200 ব্যালেন্স শিটের ক্রেডিটে। ওকে। এবার অ্যাকাউন্টস পেবেল দায় 12,700 ব্যালেন্স শিটের ক্রেডিটে। ক্যাপিটাল দায় 41,990 ব্যালেন্স শিটের ক্রেডিটে। উইথড্র এটা আমাদের চলে যাবে ব্যালেন্স শিটের কোন পাশে? কোন পাশে যাবে? ডেবিট। ডেবিটে। আচ্ছা। ডেবিট। একটা আয় কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। সেলস রিটার্ন এটা যে আয়ের বিপরীত, মানে এক প্রকার ব্যয়। সেলস যদি আয় হয় তাহলে সেলস রিটার্নটা কি? আয় কমে যাচ্ছে, এক প্রকার ব্যয় চলে যাবে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। পারচেস খরচ বা ব্যয় 61,500 ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। পারচেস যদি ব্যয় হয় তাহলে পার্সেল রিটার্নটা কি হবে? ব্যয়ের বিপরীত মানে এক প্রকার আয়। পরোক্ষ আয়, প্রত্যক্ষ না, চলে যাবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। পারচেজ ডিসকাউন্ট এটা এক প্রকার আয়, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। ফ্রেইটিং খরচ এটা কি? খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ওকে। সেল স্যালারি এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ডেবিট। রেন্ট এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। আদার সেলিং ডেবিট। খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ডেবিট। ইউটিলিটি এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। এই যে ইনকাম সামারি, এই ইনকাম সামারিটা যোগ বিয়োগ না করে এটা কোন পর্যন্ত আসবে? ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত আসবে। ডেবিটে ডেবিটে, ক্রেডিটটা ক্রেডিটে। ইন্স্যুরেন্স এক্সপেন্স একটা খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। স্টোর সাপ্লাই এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। সর্বশেষ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট। এইভাবে আমাকে চূড়ান্ত পোস্টিংটা দিতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্টে। ব্যাপারটা কি বোঝা গেল? জি। এবার আমাদের নেক্সট কাজটা কি? এই কলামের কাজ কিন্তু শেষ, এবার কোন কলামের কাজ শুরু হবে? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের কাজ কি? ওই যে প্রফিট বা লস বের করা। তাহলে আয়ের পার যদি বড় হয় তাহলে হয় প্রফিট, আর ব্যয়ের পার বড় হলে কি হয়? লস। এবার আমাকে একটু দেখে লস। ধারণা করে নিতে হবে কোন পার্ট বড় হতে পারে। দেখেন তো একটু টাকার আইটেম দেখে দেখেন তো, ধারণা করেন তো। এখানে কিন্তু 1 লাখ টাকা আছে কিন্তু এখানে। আমার মনে হয় ক্রেডিট পাশটা বড় হবে নাকি? তাহলে আয়ের পাশ অর্থাৎ যে পাশটা জি। বড় সেই পাশের যোগফল নামাবো আগে। আমরা ক্রেডিট পাশের যোগফল নামিয়েছি, কত টাকা হয়েছে যোগফল দেখেন তো? 1,53,600। এবার এই যোগফলটা ডেবিট পাশেও নেব, আয়ের এই যোগফলটা ডেবিট পাশেও নেব। নেওয়ার পরে এইখান থেকে এই ব্যয়গুলো বাদ দেব। কোনগুলো বাদ দেব? ব্যয়গুলো। ব্যয়গুলো বাদ দেব, বাদ দিলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সে প্রফিট। কত টাকা দেখেন তো প্রফিট হয়েছে? নিট প্রফিট কত টাকা? 23,435। 23,435 টাকা। আবারও বলছি, যে পাঁচটা বড় হতে পারে ডেবিট পাস বড়, সেক্ষেত্রে তাহলে ডেবিট পাসের যোগফল নামাবো। নামিয়ে সেই ডেবিট পাসের যোগফলটা ক্রেডিট পাশে নেব। সেখান থেকে আয়গুলো বাদ দিয়ে লস বের করবো, সেক্ষেত্রে লস কিন্তু চলে আসবে ক্রেডিট পাশে। লসের ব্যালেন্সটা কোন পাশে চলে আসবে তখন? ক্রেডিট পাশে। আমরা জানি ব্যালেন্স সবসময় ক্রেডিট ঘাটতি পাশে। পাশে বসে। আর সেক্ষেত্রে এখানে নিট প্রফিট না লিখে তখন কি লিখবো? নিট লস। লস। স্টেটমেন্ট থেকে প্রফিট বা লস বের করার ব্যাপারটা কি বুঝতে পারলাম? জি। এবার প্রফিটটা বের হলো, এই প্রফিটটা মূলধনের সঙ্গে যোগ হয়ে মূলধন কি বৃদ্ধি করে না? এই জি। জন্য আমাদের মূলধনটা দেখেন তো, এই যে ক্যাপিটাল ব্যালেন্স শিটের কোন পাশে আছে দেখেন তো? কোন পাশে আছে? কোন পাশে? ক্যাপিটালটা ক্রেডিট পাশে। যে কারণে ক্রেডিট। এই মূলধনটাও চলে যাবে ব্যালেন্স শিটের কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে। যদি লস হতো কোন পাশে বসাতাম? ব্যালেন্স শিটের ডেবিট পাশে। ডেবিট পাশে। হ্যাঁ। এবার আমাদের আল্লাহর নাম নিয়ে পরীক্ষা হলে ব্যালেন্স শিটে কি করতে হবে? যোগ করা শুরু করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, যোগ করতে হবে, যেন দুই পাশ মিলে যায়। কারণ মিলে গেলে তখন অনেক ভালো লাগবে, আর মিলে যদি না যায় পরীক্ষা হলে তখন অবস্থা খারাপ। কারণ এত বড় একটা অঙ্ক করে শেষ পর্যন্ত যদি স্যার না মিলে তখন অবস্থা পুরো শেষ। স্যার মানে ওয়ার্কশিট করার আগে আমি যদি সমন্বয় এন্ট্রি গুলো করি তাহলে কি প্রবলেম হবে? আপনি মানে আলাদা মার্ক কাটবে? পকেটে করবেন তাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার সময় অনেক নষ্ট হবে। আপনার পরীক্ষা হলে আপনার মনে হচ্ছে 4 ঘন্টা সময় অনেক, আসলে কিছুই না। এই জন্য ওয়ার্কশিটের জন্য আলাদা করে অ্যাডজাস্টমেন্ট ছক কেটে করার কোনো সুযোগ নাই। আপনার তাতে একটা অঙ্ক সময় পুরো শেষ হয়ে যাবে। এই জন্য ওই জাবেদা চিন্তা করতে হবে আর প্রশ্ন দিতে হবে, আলাদা করে ছকেটে জাবেদা করার কোনো দরকার নাই, সুযোগও নাই। মার্কস কাটবে না, ওইটাই যেমন আপনার ওয়ার্কিং হিসেবে নেবে, কিন্তু ওর জন্য আপনার অনেক সময় কিল হয়ে যাবে।
ঠিক আছে? দরকার ও হবে না, যেটা অঙ্ক প্র্যাকটিস আচ্ছা। করেন, দেখেন অ্যাডজাস্টমেন্ট ছাড়া আপনি অঙ্ক করতে পারবেন। এই একটা ওয়ার্কশিটের প্রসেস, আমাদের লিঙ্ক এখনই কেটে যাবে। লিঙ্ক আমাদের এখনই কেটে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এই পিরিয়ডিক সিস্টেমের অঙ্কগুলো প্র্যাকটিস করেন, পারপেচুয়াল নেক্সট ক্লাস এটা দেখানোর পরে প্র্যাকটিস করেন। আর যারা বিগত ক্লাসটা করেন নাই, তারা অবশ্যই বিগত ক্লাসের লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে, এই যে ওয়ার্কশিট 1 নামে, এটা অবশ্যই ভিডিওটা দেখে নিয়েন। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল মোটামুটি জি আমাদের স্যার। জি আজকের স্যার। ক্লাসের আয়োজন। আগামী ক্লাসগুলো নিরবিচ্ছিন্নভাবে করেন, যেহেতু সামনে পরীক্ষা। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।